প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 3 মার্কের কোশ্চেন থাকবে এই ভিডিওতে, অর্থাৎ এক এক করে তোমরা যে 4 দাগ নম্বরের যে প্রশ্ন থাকবে সেটা 2010 থেকে 2025 পর্যন্ত আসা সকল 3 মার্কের প্রশ্ন এক এক করে আমি সমাধান দেখাবো। আর তারই নিরিখে আজকে 36 মার্কের 12টি 3 মার্কের প্রশ্ন অথবা সহ গাণিতিক বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই প্রশ্নটি 2025 সালের 4 দাগ নম্বরে মোট 12টি 3 মার্কের প্রশ্ন। আর এই ভিডিওটি যেমন মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ তোমরা যারা নবম শ্রেণী থেকে কেবলমাত্র দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের জন্য। কারণ তোমরা যদি এখন থেকে প্রথম থেকেই বিগত বছরের প্রশ্নের প্যাটার্নটা দেখতে পাও তাহলে কিন্তু তোমরা ওইভাবে পড়াশোনা বা ওই চ্যাপ্টারটা যখন আসবে সামনে তখন ওই প্রশ্ন রিলেটেড ওই চ্যাপ্টারে যত রকম প্রশ্ন আছে সেগুলি তোমরা বুঝতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। পূর্বেই বলেছি ভৌতবিজ্ঞান 2025 সালে 3 মার্কের কোশ্চেন গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি 3 মার্কের প্রশ্ন আসে। ভিডিওতে 12 গুণ 3 অর্থাৎ 36 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। তা আমরা প্রশ্নটি দেখে নেই যে এই প্রশ্নটি কিন্তু 2025 সালের প্রশ্ন। তো এখানে প্রথমেই দেখো 4-এর 1 প্রমাণ করো আয়তকার কাচের ফলকে আপাতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পর সমান্তরাল হবে। আমরা এটার প্রমাণের জন্য এরকম একটা ছবি আঁকবো কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। তাহলে প্রশ্নের উত্তর যদি বলি EFGH, এই যে EFGH একটি সমান্তরাল কাচের স্ল্যাব, একটি বায়ুতে রাখা আছে আলোকরশ্মি এও মানে এই যে এখান থেকে এখানে এও পথে এও দিয়ে এসে স্ল্যাবের EF তলে ও বিন্দুতে প্রতিসরণের পরে ওবি পথে স্ল্যাবের, অর্থাৎ ও বিন্দুতে এখানে প্রতিসরণ পর আবার বিসি পথে সে বের হয়ে যায়। স্ল্যাবের মধ্যে দিয়ে প্রবেশ করছে স্ল্যাবের HG তলের তোমার বি বিন্দুতে প্রতিসরিত হয় বিসি পথে নির্গত হচ্ছে। এই যে এটা বিসি পথে নির্গত হচ্ছে, এই যে এটা বিসি পথে নির্গত হচ্ছে। তাহলে এও তলে আপাতিত রশ্মি ওবি প্রতিসরিত রশ্মি I1 হলে ও বিন্দুতে আপাতন কোণ R1। এই যে আপাতন কোণ হচ্ছে তোমার R1 হলো ও বিন্দুতে প্রতিসরণ কোণ, অর্থাৎ I1 আপাতন কোণ, এই যে আপাতন কোণ, আর এই R1টা হচ্ছে প্রতিসরণ কোণ, এই যে R1টা প্রতিসরণ কোণ। তা R2 হলো বি বিন্দুতে আপাতন কোণ। এর ভিতর দিয়ে যখন এখানে আসে তখন এই R2টা বি বিন্দুতে আপাতন কোণ, আর ডি বিন্দুতে নির্গমন কোণ হচ্ছে I2। বিসি হলো নির্গত রশ্মি বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক MUG। ও বিন্দুতে স্নেলের সূত্র থেকে পাওয়া যায় sin I ডিভাইডেড sin R সমান MUG। আর বি বিন্দুতে আপাতন কোণ R2 প্রতিসরণ কোণ আর কাচের সাপেক্ষে প্রতিসরাঙ্ক G-μA হলে স্নেলের সূত্র থেকে পাওয়া যায় sin R2 ডিভাইডেড sin I2 ইকুয়াল G-μ। এখন MUG সমান 1/G-μA। এটা G-μA হবে, G-μA। তাহলে হয় sin I1 বাই sin R1 সমান sin I2 ডিভাইডেড sin R2। এখন EF এবং FG পরস্পর সমান্তরাল হয়, R1 সমান R2, sin I1 সমান sin R2, কাজে sin I1 sin I2 হয়, তবে I1 সমান I2 হয়। EF এবং IG পরস্পর সমান্তরাল NO N প্রাইম, তারপরে EF এর লম্ব N1 বি N1 প্রাইম HGর উপর লম্ব হয় I1 সমান I2 হয়, এ এবং BC পরস্পর সমান্তরাল হয়। সুতরাং কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিসরিত হলে আপাতত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়। এরপর আমরা দেখব তার অথবার প্রশ্ন। আসলে 1 নম্বরের প্রশ্ন একটু বড় প্রশ্নই দিয়েছে। এখানে অথবার প্রশ্ন বলেছে একটি প্রিজমের প্রতিসারঙ্ক মিউ প্রতিসারক কোণ A1 প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো আলোকরশ্মি চ্যুতি কোণ ডেল হলে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। ধরা যাক ABC হলো একটি প্রিজম যার প্রতিসারঙ্ক মিউ প্রতিসারক কোণ প্রিজমের এবি তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো আলোকরশ্মি এবি তলে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ 0 হবে। আলোকরশ্মি প্রিজমের অভ্যন্তরে অপরিবর্তিত পথে বিসি তলে আপতিত হবে। বিসি তলে আপতিত কোণ এ কোণ মানে প্রতিসারক কোণ। বিসি তলে প্রতিসরণ পর আলোকরশ্মি প্রিজম থেকে নির্গত হবে এবং চ্যুতি ঘটবে। ধরা যাক নির্গত রশ্মি বিসি তলের সাথে আর কোণ প্রতিসরিত হয়েছে। স্নেলের সূত্র অনুসারে মিউ সমান sin I/sin A। যেহেতু আলোকরশ্মি
এবি তলে লম্বভাবে আপতিত হয়েছে, তাই এবি তলে চ্যুতি শূন্য। বিসি তলে চ্যুতি হলো আর মাইনাস এ। প্রিজমের মোট চ্যুতি ডি সমান আর মাইনাস এ। আর সমান যদি আমি এখানে বের করি ডি প্লাস এ, সেনের সূত্র অনুসারে মিউ সমান সাইন ডি প্লাস এ ডিভাইডেড সাইন এ। এটি হচ্ছে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক। এরপরে চলে যাব দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রিয়া কি, এর প্রতিকার কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। এটা একটা ছোট প্রশ্ন। দীর্ঘদৃষ্টি বা মেট্রোপিয়া যদি চোখের দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাই কিন্তু কাছের বস্তুকে দেখতে পাই না, তাহলে চোখের দৃষ্টিজনিত ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। এর প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 4-3। 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 30 ওহমের রোধের সঙ্গে সংযুক্ত করলে সমবায় যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। এখানে তোমার শ্রেণী সমবায় 3টি রোধের তুল্য রোধ নির্ণয়। তাহলে আমরা একটু এই সহজভাবে দেখি। শ্রেণী সমবায় 3টি রোধ, মানে শ্রেণী সমবায় থাকলে R1 হবে 20 যোগ 20 যোগ 20 অর্থাৎ 60 ওহম। আবার 60 এবং 30 সমান্তরাল, কারণ 30 রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো এই সমবায়কে 30 রোধের সাথে। তাহলে এই কারণে 30 রোধ এর সাথে সমান্তরাল, মানে সমান্তরাল সূত্র 1/R সমান 1/R1 প্লাস 1/R2। এখানে R1 হচ্ছে 60 এবং R2 হচ্ছে 30। তাহলে এই দুটো মান বসালে 3/60 আসে, R সমান 20, অর্থাৎ শেষ সমবায় তুল্য রোধ হচ্ছে 20 ওহম। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, একই মানের 3টি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে ওদের দূরপ্রান্তে একটি তড়িৎচালক বলে উৎস যোগ করে 10 ওয়াট ব্যয়িত হয়। রোধ 3টিকে সমান্তরাল সমবায় যুক্ত করে একই তড়িৎচালক বা প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়ী হবে। তাহলে এখানে ধরা যাক প্রতিটি রোধের মান আর এবং তড়িৎচালক বলের উৎসের মান ভি। শ্রেণী সমবায় রোধের তুল্য রোধ হবে কি আর এর সমান আর প্লাস অর্থাৎ 3R। শ্রেণী সমবায় ব্যয়িত ক্ষমতা পি এর সমান ভি স্কোয়ার বাই আর এস। এখানে আর এস এর পরিবর্তে 3R বসালাম। দেওয়া আছে পি এর সমান 10 ওয়াট, তাহলে ভি স্কোয়ার বাই 3R সমান 10 ওয়াট, তাহলে ভি স্কোয়ার সমান হবে 30R। সমান্তরাল সমবায় রোধের তুল্য রোধ, সমান্তরাল সমবায় তুল্য রোধ হচ্ছে 1/RP সমান 1/R যোগ অর্থাৎ 3/R, RP সমান R/3। এখন সমান্তরাল সমবায় ব্যয়িত ক্ষমতা হচ্ছে পিপি সমান বি স্কোয়ার বাই আরপি। মানটা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব। ভি স্কোয়ার সমান 30R বসিয়ে যদি দেখি পিপি 3 × 30R ডিভাইডেড অর্থাৎ 90 ওয়াট। সুতরাং রোধ 3টি সমান্তরাল সমবায় যুক্ত করে একই তড়িৎচালক বল প্রয়োগ করে 90 ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব 4 লেন্সের সূত্রটি লিখো। লেন্সের সূত্রটি সংরক্ষণ সূত্র মেনে চলে, যুক্তি দেখাও। তাই লেন্সের সূত্র, কোনো বদ্ধ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে সেই কারণকেই বাধা দেয় যা ওই আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। লেন্সের সংরক্ষণের সূত্র, লেন্সের সূত্র অনুযায়ী যখন কোনো পরিবাহীতে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটে তখন পরিবাহীতে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। আবিষ্ট তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এখানে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন থেকে তড়িৎ শক্তি এবং তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটে। শক্তি সংরক্ষণ, যদি আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন না হতো যে তা চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণকে বাধা দেয়, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ শক্তির পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেত, অর্থাৎ বিনা কারণে শক্তির সৃষ্টি হতো, যা শক্তি সংরক্ষণ সূত্রের বিরোধী। এরপরে বাধা প্রদান, লেন্সের সূত্র অনুযায়ী আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে তা চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণকেই বাধা দেয়। এর ফলে পরিবাহিত উৎপন্ন তাপ শক্তির পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, অর্থাৎ শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। উদাহরণস্বরূপ, একটি চুম্বককে যখন একটি কুণ্ডলীর দিকে আনা হয় তখন কুণ্ডলী একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। এই তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে চুম্বকের গতি বাধা দেয়, ফলে চুম্বককে কুণ্ডলীর দিকে আনতে বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। এই বাহ্যিক বলের দ্বারা কৃত কার্য হলো কুণ্ডলীতে তাপ শক্তি হিসাবে উৎপন্ন হয়। এরপর পরের প্রশ্ন 4 নম্বরে, ভরচ্যুতি বলতে কি বুঝো? হিলিয়াম নিউক্লিয়াসের ভরচ্যুতি কত হবে যদি প্রোটন নিউট্রন নিউক্লিয়াসের ভর 1.00728, 1.00867 এবং 4.001 AMU। তা আমরা যদি দেখি এখানে হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি নির্ণয় করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা। প্রোটন ও নিউট্রনের মোট ভর নির্ণয়। তা প্রোটনের ভর, নিউট্রনের ভর এবং হিলিয়ামের নিউক্লিয়াসে 2টি প্রোটন এবং 2টি নিউট্রন থাকে, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট ভর হবে 2 গুণ এটা যোগ 2 গুণ এটা। তাহলে এখানে যোগ করবে, দেখবে 4.0319।
হ্যাঁ, বিচ্যুতি, ভর বিচ্যুতি হচ্ছে ডেল এম, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট ভর মাইনাস হিলিয়াম নিউক্লিয়াসের ভর। তো হিলিয়াম নিউক্লিয়াসের যে ভরটা সেটা কিন্তু দেওয়া আছে 4.0015, আর এখানে পেয়েছি 4.0319, এই দুটো বিয়োগ করলে 0.0304 am, অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াসের ভরচ্যুতি হলো 0.0304 AMU। এরপর আমরা চলে যাব 4-এর 6 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, আধুনিক পর্যায় সূত্রটি লিখো। 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে পর্যায় ব্যবহার মৌলগুলো পারমাণবিক বসারদের প্রবণতা আলোচনা করো। হ্যাঁ, তাহলে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে পর্যায় সারণীর সূত্র। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17, অর্থাৎ যে কোনো পর্যায় সারণী পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। যে কোনো পর্যায় শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। আমরা যদি চিত্রটা দেখি, এই হচ্ছে পিরিয়ডিক টেবিল। হ্যাঁ, এই পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিক, আবার উপর থেকে নিচ, এভাবে পর্যায়ক্রমে চেঞ্জ হয়। এরপরের প্রশ্ন বলেছে কি, আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থানটি বিতর্কিত বিষয়। গ্রুপ 1, হ্যাঁ, মানে ক্ষার ধাতু, এবং গ্রুপ 7 হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের যেমন সাদৃশ্য দেখা যায় তেমনি বিষদৃশ্য দেখা যায়। আমরা যদি হাইড্রোজেন কোথায় আছে একটু দেখি, হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1-এ, তাই তো? তাহলে এর অনেক মিল আছে সেটা বলেছে। ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য, হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো যোগ্যতা কক্ষের একটি ইলেকট্রন বর্জন করে তড়িৎ ধনাত্মক H+ আয়ন উৎপন্ন করে, এবং ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1। হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো বিজারক দ্রব্য এবং উভয় ধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড এবং H2O জল। যেটা ক্ষার ধাতুর সঙ্গে পার্থক্য, ক্ষার ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, কিন্তু হাইড্রোজেন অধাতু। ক্ষার ধাতুগুলো সাধারণ উষ্ণতায় কঠিন পদার্থ এক পরমাণুক, কিন্তু হাইড্রোজেন সাধারণ উষ্ণতায় গ্যাসীয় পদার্থ দ্বিপরমাণু। হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য, হ্যালোজেনের মৌল ফ্লুওরিন এবং ক্লোরিন গ্যাসীয় অধাতু দ্বিপরমাণু, হাইড্রোজেনও গ্যাসীয় অধাতু এবং দ্বিপরমাণু। ক্ষার ধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেন মৌলগুলোর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড প্রভৃতি হ্যালাইড যৌগ উৎপন্ন হয়। ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াও সোডিয়াম হাইড্রাইড, পটাশিয়াম হাইড্রাইড প্রভৃতি যৌগ উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইড্রাইড যৌগ ক্লোরিন এবং হাইড্রোজেন উভয় ঋণাত্মক তড়িৎধর্মী। হ্যালোজেনের ক্ষেত্রে পার্থক্য, তাহলে হাইড্রোজেন একমাত্র কক্ষপথ এতে একটি ইলেকট্রন থাকে, কিন্তু প্রত্যেকটি হ্যালোজেনের শেষ কক্ষে 7টি ইলেকট্রন থাকে। তারপরে হাইড্রোজেনের তীব্র বিজক পদার্থ, কিন্তু হ্যালোজেনগুলির তীব্র জারক পদার্থ। পর্যায় সারণী কোন শ্রেণী কোন কঠিন তরল গ্যাসীয় তরল অবস্থান করে। তারপরে সুতরাং হাইড্রোজেন গ্রুপ 1 থেকে 17, 1 বা 17 কোনো একটিতে বসানো যুক্তি নয়। এই আচরণের জন্য মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল নামে অভিহিত করেন। এই জন্য পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান সুনির্দিষ্ট নয়। এরপরে 4-7 পিতলের চামচে নিকেলের তড়িৎ প্রলেপনের জন্য ক্যাথোডের অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক কীভাবে, পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক হিসেবে নির্মিত পদার্থগুলো ব্যবহার করে। ক্যাথোডে যে বস্তুর উপর তড়িৎ লেপন করা হয়, অর্থাৎ পিতলের চামচটি ক্যাথোড হিসেবে কাজ করে। তারপরে অ্যানোড হিসেবে বিশুদ্ধ নিকেলের একটি পাত ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষক হিসেবে নিকেলের সালফেট এর দ্রবণ ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, তোমার লেড নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি ঘটবে? সমেত রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে দেখো, এখানে লেড নাইট্রেট জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস সাধনা করলে লেড সালফাইডের কালো অধক্ষেপ তৈরি হয়। সমেত রাসায়নিক সমীকরণ নিচে দেওয়া হলো। তাহলে লেড নাইট্রেট একুয়া যেটা এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটা বিক্রিয়া করলে লেড সালফাইড এবং নাইট্রিক অ্যাসিড। এই বিক্রিয়ায় লেড নাইট্রেট এবং হাইড্রোজেন সালফাইড পরস্পর বিক্রিয়া করে সালফাইডের কালো অধক্ষেপ এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। এরপরে ড্রাই ব্রোমো ইথেন এবং 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের গাঠনিক সংকেত লেখো, এবং ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফারিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে যৌগটি উৎপন্ন তার নাম লেখো। 1,2 ডাইব্রোমো, আমরা কার্বনের, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বরে 2টা ব্রোমো, 2 নম্বরে 2টা ব্রোমো, সেটা দেখানো আছে। তার গাঠনিক সংকেত এই যে এটা 1,1,2,2 ডাইব্রোমো ইথেনের গাঠনিক সংকেত, এবং ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফারিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। এই যে এই বিক্রিয়াটা। এরপরে আমরা অথবা প্রশ্নটি দেখব সিএনজি। সিএনজির একটি ব্যবহার লেখো। সিএনজি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। সিলিন্ডার
ভর্তি করে অথবা পাইপের সাহায্যে বড় বড় শহরে একটি জ্বালানি হিসেবে সরবরাহ করা হয়। মিথানলের ক্ষতিকারক প্রভাব। মিথানল একটি তীব্র বিষাক্ত তরল পদার্থ, এটি চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এর দ্বারা চোখের অপটিক নার্ভ পক্ষাগ্রস্ত হয় এবং পরিণামে অন্ধত্বের সম্ভাবনা। কাজেই মিথানল সাবধানে ব্যবহার করা উচিত। ইথানলের ক্ষতিকর প্রভাব। বিভিন্ন পানীয়ের সঙ্গে শরীরের মধ্যে ইথানল প্রবেশ করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে, আচ্ছন্ন করে। এর জন্য মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, তাই এইসব পানীয় থেকে দূরে থাকা উচিত। এর পরের প্রশ্ন 4, অ্যাভোগাড্রোর সূত্রটি লিখো। তারপর শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা, সাধারণ গাণিতিক বিশ্লেষণ করে দেখাও। অ্যাভোগাড্রোর সূত্র: স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মৌল অণুসমূহের সঙ্গে সমানুপাতিক। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। স্থির উষ্ণতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। এর কারণ নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনে বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কমে যায়, কারণ জলীয়বাষ্পের উপস্থিতি গ্যাসগুলো প্রতিস্থাপিত। অক্সিজেনের আণবিক ভর 16 × 2 32 ইউ, নাইট্রোজেন আণবিক ভর 14 × 2 28 ইউ এবং জলীয় বাষ্পের আণবিক ভর হচ্ছে 16 + 2 18। সুতরাং জলীয় বাষ্প অক্সিজেন নাইট্রোজেনের সাথে হালকা, তাই ফের উষ্ণতা বাতাস থেকে যত বেশি জলীয় বাষ্প অন্য গ্যাসগুলো প্রতিস্থাপিত করে বাতাসের ঘনত্ব তত কমে। সুতরাং একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। এরপরের প্রশ্ন 4-11, একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতি পোড়ানো হলো। কোন বিক্রিয়া উদ্ভূত থাকবে এবং উদ্ভূত বিক্রিয়া পরিমাণ নির্ণয় করে। যেমন ম্যাগনেসিয়ামের এখানে দেওয়া আছে 24 এবং অক্সিজেনের 16 আণবিক ভর। বিক্রিয়া, তাহলে 2 ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে 2 ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে 24 ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয় 24 গ্রাম, কারণ দুইটা ম্যাগনেসিয়ামে 12 12 2 24। ম্যাগনেসিয়ামের প্রয়োজন হচ্ছে 16 গ্রাম অক্সিজেন। সুতরাং 1 গ্রাম ম্যাগনেসিয়াম 16 ডিভাইডেড 24 0.67 গ্রাম, কিন্তু উপস্থিত অক্সিজেন 0.5 গ্রাম। অক্সিজেন কম, তাই অক্সিজেন সীমাবদ্ধ বিক্রিয়ক। 0.5 গ্রামের সাথে বিক্রিয়া করে 24 গ্রাম অক্সিজেন। সুতরাং ম্যাগনেসিয়াম সমান 24 ডিভাইডেড 16 × 0.5, তো 0.5। তো উদ্ভিদ অক্সিজেন হচ্ছে 1 বিয়োগ 0.75, অর্থাৎ 0.25। এটা যদি তোমার একটু ডিটেলস দেখাই এখানে দেখে নেবে। এরপর আমরা যাবো 4-12 নম্বর প্রশ্ন। একটি রেল লাইনের পরপর 2 পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁকা থাকে কেন? অথবা প্রশ্ন হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া। আচ্ছা, রেল লাইনেরটা আমরা এই কত গ্রাম অক্সিজেন রেল লাইনের মাঝে ফাঁকা রাখা হয়, কারণ তাপমাত্রার পরিবর্তনের কারণে রেল লাইনে প্রসারিত সংকুচিত হতে পারে। যদি রেল লাইনের মাঝে ফাঁকা না রাখা হয় তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রেল লাইন প্রসারিত হতে যেতে পারে। তাপমাত্রার পরিবর্তনের কারণে প্রসারিত বা সংকুচিত হয়। প্রসারণ গুণাঙ্ক: দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা। তাহলে বিটা সমান 2 আলফা এবং গামা সমান 3 আলফা। এই হচ্ছে সম্পর্ক। একসাথে যদি দেখি আলফা বিটা গামা অনুপাত হচ্ছে 1:2:3। এরপরে আমরা পরের প্রশ্নে যাব, অথবা প্রশ্ন। এত তাপমাত্রায় রডের দৈর্ঘ্য, কিন্তু তার আগে আমরা প্রশ্নটা একটু দেখি। কত গ্রাম ক্যালসিয়াম অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে? তাই এটা বিক্রিয়া দেখি ক্যালসিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, জল এবং কার্বন ডাইঅক্সাইড। তো ক্যালসিয়াম কার্বনেট এর আণবিক ভর 100 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড আণবিক 44 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড 66 গ্রাম হলে, তো ক্যালসিয়াম কার্বনেট 100 ডিভাইডেড 44 × 60 150 গ্রাম। প্রয়োজনীয় ক্যালসিয়াম কার্বনেট হবে 150 গ্রাম। এইটাই যদি আমি ডিটেলস ক্যালকুলেশন করে দেখাই তাহলে কিন্তু এটা এইভাবে দেখবে, ঠিক আছে? এই যে এভাবে তোমার উত্তরটা ভালো করে দেখে নিবে, ঠিক আছে? আমরা প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নটা যদি বলে কি আছে 4-12-তে, 4-12 হচ্ছে যে একটি রেল লাইনে কত গ্রাম, এটা তো অথবাই ছিল, এটা দেখিয়ে দিলাম। তারপরে 10 ডিগ্রি উষ্ণতায় লোহা রড, এই দুটো, অর্থাৎ 4-12 হয়ে গেছে। 4-এর অথবা আমরা দেখবো 12-র অথবা হচ্ছে এই প্রশ্নটি। লোহা রডের প্রাথমিক দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, এই যে 20 সেন্টিমিটার। প্রাথমিক তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস এবং চূড়ান্ত তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। 110 ডিগ্রি আর 100 ডিগ্রি। তাহলে
10 ডিগ্রি আর 11 ডিগ্রি। তা লোহার তাপমাত্রা পরিবর্তন ডেলটি সমান 110 আর 10, একটা 110 একটা 10, তাহলে 100 ডিগ্রি। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান 36 × 10⁶। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান গামা বাই 3, অর্থাৎ 12 × 10⁶। চূড়ান্ত দৈর্ঘ্য L2, আমরা জানি L2 সমান L1 × 1 + আলফা ডেলটি, এটা মুখস্থ রাখবে, পরে মানগুলি বসিয়ে দেবো। 20 1 + আলফার মান আর ডেলটির মান, তারপরে ক্যালকুলেশন করে 20.024, কিন্তু অঙ্কটা সহজ আছে। 110 সেন্টিমিটার রোডের দৈর্ঘ্য হবে 20.024। এই ছিল তোমার 2025 সালে 4 নম্বরে 36 মার্কের যে প্রশ্ন। আশা করি এই প্রশ্নটা দেখে তোমরা যেমন ক্লিয়ার কনসেপ্ট হবে, এক এক করে বাকি সকল প্রশ্ন দেখলে কিন্তু তোমাদের যেমন প্রস্তুতিও ভালো হবে, আর দ্বিতীয়ত কনফিডেন্স লেভেলও অনেক বেশি হবে। সবাই পরিশেষে বলবো সবার পরীক্ষা ভালো হোক, আর ভিডিওটি দেখার জন্য